ইনকে এবার তার লোকজন নিয়ে ঝাঁপির ব্যাংক ডাকাতি করতে গেলে সেখানে ধরা পড়ে গণধোলাই খেয়ে পুলিশের হাতে তুলে দিল ঝাঁপি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপি তার বাবাকে বলতে লাগলো, বাবা এই কয়েকটা দিনের মধ্যে তোমার ফোনটা কি কেউ নিয়েছিল? তখন ঝাঁপির বাবার কিছুই মনে পড়ে না। ঝাঁপি তখন বলতে লাগলো, কিউআরটা তো বদলাতে হলে নিশ্চয় বাবার ফোনটা কাউকে হাতে পেতে হবে। আর এই কাজটা নিশ্চয়ই কেউ গোপনে করেছে। এই কথা বলার সাথে, সাথে তখন দীপের ভাই বলতে লাগলো, কোথা থেকে আসবে? আর কেই বা কাকাবাবুর ফোনটা হাতে নেবে? এইদিকে উপর থেকে ইনকা বলতে লাগলো, ভাগ্যিস সবটা শুনতে পেরেছি। ঝাঁপি তো দেখতে পাচ্ছি ঠিক লাইনে এগোচ্ছে। না, না, ঝাঁপিকে এভাবে এগোতে দিলে তো চলবে না। কিছুতেই ঝাঁপি কোনো ক্লু খুঁজে পাবে না। এবার দেখো না, প্রমাণ খোঁজার আগে ঝাঁপিকে কিভাবে পুলিশ অ্যারেস্ট করে। এদিকে দীপের মা আরো রেগে যাচ্ছে ঝাঁপির এসব ধরনের কথাবার্তাগুলি শুনে। তখন ঝাঁপি বলতে লাগলো, এই বোন, তুই একটু বল না, মনে করে বাবার ফোনটা কি কেউ হাতে নিয়েছে? প্লিজ বল। তখন ঝাঁপির বোন বলতে লাগলো, দিদি, ফোনটা কে হাতে নিয়েছে আমি তবে জানি না। তবে আমাদের বাড়ির কাজের লোক পাল্টেছে। এই কথাটা বলার সাথে, সাথে ঝাঁপি তখন বলতে লাগলো, কি? আমাদের বাড়ির কাজের লোক পাল্টেছে? তখন বলতে লাগলো, রুমা মাসি অসুস্থ ছিল কয়েকদিন পর্যন্ত। এরপরে সুবলা দিদা নামে একজন এসেছিল। সে আমাদের বাড়িতে কাজটা করেছে। তারপরে সবটা খুলে বলে যে সুবলা দিদা একদম বয়স্ক একটা মহিলা। আর ও এসে কাজ চেয়েছিল মায়ের কাছে। মাত্র ৳৭০ করে সে কাজটা করবে। তখন এই কথা শুনে দীপের বাবা বলতে লাগলো, ওমা! এমন কাজের লোক আমাদের বাড়িতে নিয়ে আসলে ভালো হতো। দীপ তখন বলতে লাগলো, বাবা তুমি এসব কি বলছো? এখন একটা ইম্পোর্টেন্ট কথা হচ্ছে। জাপি তখন বলতে লাগলো, আমার তো মনে হচ্ছে ওই সুবলা দিদাই এই, এই কাজটা করেছে। এদিকে উপর থেকে ইনকা বলতে লাগলো, ওই সুবলা দিদা কে সেটা তোমরা কিছুতেই খুঁজে পাবে না। কিছুতেই ঝাঁপি খুঁজে পাবে না। তখন ঝাঁপি তার বোনকে বলতে লাগলো, এই রুমা মাসিকে একবার খবর দে তো। তার সাথে আমার কথা আছে। ওই সুবলা দিদাটা কে? কোথায় থাকে? সবটা আমাকে জানতে হবে। এদিকে দীপের মা বলতে লাগলো, আদিক্ষেতা দেখে আর বাঁচি না। কোথাকার সুবলা দিদা? আর এখন কি ধরনের আলোচনা হচ্ছে? জাপি তখন বলতে লাগলো, আমাকে যা করার কালকে সকালের মধ্যে করতে হবে। না হলে আমাদের হাতে তো আর একটুকু সময় নেই। দীপ তখন বলতে লাগলো, ঝাঁপি তুই কি পারবি? আর তো হাতে সময় অল্প একটু। তুই কি করে খুঁজে বের করবি? ঝাঁপি তখন বলতে লাগলো, না, না, আমাকে খুঁজে বের করতে হবে। এই বন্ধু, তোকে কি বলেছি? তুই রুমা মাসিকে খবর দে। রুমা মাসির সাথে কথা বললে ওই সুবলা দিদার খবরটা আমরা পেয়ে যাব। তখন ঝাঁপির বন্ধু সেই রুমা মাসিকে নিয়ে আসে। তারপরে ঝাঁপি রুমা মাসিকে জিজ্ঞাসা করতে থাকে। কিন্তু রুমা মাসি বারবার বলতে লাগলো, না, না, উম আমি তো সুবলা নামে কাউকে পাঠাইনি। এমনকি আমি চিনিও না। ওরা কোথায় থাকে? তখন ঠিকানাটা বললে তখন বলতে লাগলো, না, না, আমি কাউকে পাঠাইনি। ই কোথা থেকে এসেছে সেটা তো আমি নিজেও জানি না। এদিকে ইনকা প্ল্যান করতে থাকে ঝাঁপিকে যাতে পুলিশ অ্যারেস্ট করে সেই ব্যবস্থাটা করার জন্য। আর উইনকা বলতে লাগলো, ঝাঁপি কি ভেবেছ? নিজেকে নির্দোষ প্রমাণ করবে? এমন কেসে তুমি ফেঁসে যাবে না। তুমি আর জেল থেকে কোনোদিন বের হতে পারবে না। এদিকে রুমা মাসি বলতে লাগলো, বিশ্বাস করো, আমি সুবলা দিদা নামে কাউকে চিনি না, সুবলা নামে। আর ওরা কোথায় থাকে সেটাও আমি জানি না। তখন বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে। ঝাঁপি তখন বলতে লাগলো, ও আমাদেরকে একবার ওই বস্তিটাতে যেতে হবে। ওই বস্তিটাতে গিয়ে খোঁজখবর করলে জানা যাবে যে সুবলা দিদা নামে কেউ আছে কিনা। তারপর ঝাঁপি, দ্বীপ এমনকি ভনুকে সাথে নিয়ে ওই বস্তিতে চলে যায়। একজন বয়স্ক মহিলাকে জিজ্ঞাসা করতে থাকে, এখানে সুবলা নামে কেউ আছে কিনা? তখন ওই মহিলা বলতে লাগলো, হ্যাঁ আছে তো। আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, আসো। এই বলে নিয়ে যায়। আর তখনই ঘরের দরজা খুলে একটা মহিলা বের হয়। আর ওকে দেখে রীতিমতো চমকে যায় ঝাঁপির বোনও। ঝাঁপির বোনও তখন বলতে লাগলো, না, 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 ও তো ছিল একজন বয়স্ক দিদার মতো। তাহলে? ঝাঁপি তখন বলতে লাগলো, এবার আমি কি করব? কোথায় পাবো সুবলা দিদা নামে কাউকে? ভনু, তো এখন একমাত্র পথ হলো তুই। তুই কিছু করে আমাকে আর বাবাকে বাঁচাতে পারিস। প্লিজ তুই একবার মনে করে দেখ। ও মহিলাটা দেখতে কেমন ছিল? তখন বলতে লাগলো, বিশ্বাস কর, আমার না আর তেমন কিছুই মনে পড়ছে না। তখন ঝাঁপি বলতে লাগলো, ও কি কাউর সাথে ফোনে কথা-টথা বলছিল? তখন মনে পড়ে যায় ভনুর। আর বলতে লাগলো, হ্যাঁ, ও তো একজনের সাথে কথা বলেছিল। ঝাঁপি তখন বলতে লাগলো, কার সাথে কথা বলেছিল বল? ভনু তখন বলতে লাগলো, ও বলেছে শুক্রবার দিন রেশন দোকানে যাবে। আর রেশন দোকানে গেলে আমার মনে হয় ওকে আমরা খুঁজে পেয়ে যাব। ঝাঁপি তখন বলতে লাগলো, নিশ্চয়ই আমাদেরকে এক্ষুনি রেশন দোকানে যেতে হবে। চলো দীপ, আমরা না রেশন দোকানে যাবো। অনু তখন বলতে লাগলো, হ্যাঁ, হ্যাঁ, ও রেশন দোকানের কথা ফোনে বলছিল। আর আমি সেটা স্পষ্ট শুনতে পেয়েছি। শুক্রবার দিন ওর
রেশন দোকানে যাবে। এরপরে দীপ, ঝাঁপি আর ভুনুকে সাথে নিয়ে ওই রেশন দোকানে যাওয়ার জন্য বস্তি থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইনকা চালাকি করে সেই যারা টাকা পাবে তা সবাইকে থানার মধ্যে পাঠিয়ে দেয়। আর ওরা থানার মধ্যে গিয়ে এমনভাবে হুজ্জুতি শুরু করে থানার বড়বাবু কিছুতেই ওদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু আটকাতে পারে না। তখন বড়বাবু বলতে লাগলো, "প্লিজ আপনাদেরকেও তো বলছি আপনারা শান্ত হন। আপনারা এইভাবে হুজ্জুতি করবেন না। হ্যাঁ, আপনারা যদি এভাবে হুজ্জুতি করেন তাহলে আপনারা কিছুতে আপনাদের টাকা ফিরিয়ে পাবেন না।" কিন্তু ওই লোকগুলি কিছুতেই সেটা শুনতে নারাজ। ওই লোকগুলি তখন বলতে লাগলো, "না, আপনারা কিছু করবেন না বুঝতে পারছি। ওই চোর আর চোরের বাবাকে আমাকে শেষ করতে হবে।" তখন বড়বাবু ম্যাডামের কাছে ফোন করে আর বলতে লাগলো, "ম্যাডাম আমরা তো কিছুতেই ওদেরকে শান্ত করতে পারছি না।" তখনই ম্যাডাম বলতে লাগলো, "ঠিক আছে যা করার আমাকে করতে হবে। জাপিকে আর কোনো পথ নেই, অ্যারেস্ট করতে হবে। না হলে ওই লোকজনগুলি জাপিকে শেষ করে ফেলবে।" তখন ওই লোকজনগুলি বলতে লাগলো, "চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। ওই চোরকে আমরা শেষ করে ফেলবো।" তখন বড়বাবু বলতে লাগলো, "ম্যাডাম আমি এবার কি করব?" তখনই ম্যাডাম বলতে লাগলো, "তাড়াতাড়ি করে আপনারা ওদের পিছনে যান। না হলে কিছুতে ওদেরকে আটকানো যাবে না।" এদিকে রেশন দোকানের লাইনে দাঁড়িয়ে আছে সেই সুবুলা দিদির নামের ছদ্মবেশী ঝুমা। আর তখন ঝাঁপিরা সেখানে চলে আসে। ঝাঁপিকে দেখে বলতে লাগলো, "সর্বনাশ! ঝাঁপি এখানে কোথা থেকে আসলো? ও কিভাবে আসলো? আমি তো কিছুই বুঝতে পারছি না।" এইদিকে ম্যাডাম ফোন করে ঝাঁপির কাছে আর ঝাঁপিকে বলতে লাগলো, "ঝাঁপি আর উপায় নেই। গ্রামের লোকজনরা এইভাবে ক্ষিপ্ত হয়ে আছে তোমার উপর। তোমাকে অ্যারেস্ট করতে এবার আমরা বাধ্য হলাম। তুমি কোথায় আছো? আমি এক্ষুনি সেখানে আছি।" ঝাঁপি তখন বলতে লাগলো, "ম্যাডাম আপনি প্লিজ বুঝুন।" এদিকে ঝুমা আ ছদ্মবেশে দাঁড়িয়ে বলতে লাগলো, "দেখো না, দেখো এবার আমার সামনে পুরো খেলাটা হচ্ছে।" এ অন্যদিকে গ্রামের লোকজনও চলে আসতে থাকে সেই রেশন দোকানের সামনে। তখন দীপ বলতে লাগলো, "ওরা কি করে খবর পেয়ে গেল আমরা যে এখানে আছি?" তখন ওই ছদ্মবেশী ঝুমা ইনকাকে ফোন করে বলতে লাগলো, "ম্যাডাম খেলাটা তো আমার সামনেই হচ্ছে। উম অনেক মজা হচ্ছে। দারুণ একটা খেলা শুরু হয়ে গেছে।" তখনই ইনকা বলতে লাগলো, "তুমি কিন্তু বাঘের মুখে দাঁড়িয়ে আছো। বাঘের খাঁচার মুখে দাঁড়িয়ে আছো। তুমি যা করবে সাবধানে করবে।" এদিকে পুলিশরা তাড়াতাড়ি এসে ওই লোকগুলোকে আটকে ফেলে আর বলতে লাগলো, "আমরা বলছি তো আমরা আমাদের কাজ করছি।" অন্যদিকে দেখা যায় ঝাঁপি খুব কান্নাকাটি করে আর বলতে লাগলো, "মা ছাড়ালো কে? তুমি আমাকে এভাবে বিপদের মুখে ফেলেছো। আমি এবার কি করব? কিভাবে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব? একবার যদি আমি অ্যারেস্ট হয়ে যাই তাহলে আমি তো আর কোনো প্রমাণ খুঁজে পাবো না।" অন্যদিকে ইনকাকে যে সেই ছদ্মবেশী ঝুমা বলতে লাগলো, "ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না। এই ঝুমাকে ধরা না অত সহজ না।" এরপরে ম্যাডাম চলে আসে ঝাঁপির সামনে আর এসে বলতে লাগলো, "ঝাঁপি আর উপায় নেই চলো তোমাকে নিয়ে যাই।" ঝাঁপি তখন চলে যাবে। হঠাৎ করে ওই ছদ্মবেশী ঝুমার আর পায়ের দিকে ওর ওর খেয়াল পড়ে। আর সিসিটিভি ফুটেজে ওই পায়ের আঙ্গুলে একটা নথ ছিল ওটা সে দেখে ফেলে। তখনই ঝুমাকে ধরে ফেলে আর ঝুমাকে মারতে থাকে। ঝুমা তখন বলতে লাগলো, "তুমি আমার গায়ে হাত তুলেছ কেন?" তখনই বলতে লাগলো, "এই শস্যের মধ্যে ভূত লুকিয়ে আছে। বল।" বল ওইদিন কিউআর কোডগুলি তুইই পাল্টেছিলি। তুই সবকিছু লুকাতে পারলেও তুই তোর পায়ের যে নখটা সেটা লুকোতে পারিসনি। সেটা স্পষ্ট সিসিটিভি ফুটেজে আছে। তুই কি ভেবেছিস জাফির হাত থেকে এত তাড়াতাড়ি বেঁচে যাবি? সেটা পারবি না। এই বলে অনেক মার মারতে থাকে। তখন গাঁয়ের লোকজনও সেখানে চলে আসে। আর সবার সামনে প্রমাণ করে দিয়েছে ওই ঝুমাই সবকিছু করেছে। তারপরে ঝাঁপি খুব খুশি হয়ে যায়। এরপরে ঝাঁপি ব্যাংক খোলার অনুমতি পেয়ে যায়। কারণ ঝাঁপি ছিল নির্দোষ। আর ঝাঁপি ব্যাংকটা খুলে ফেলে। ঝাঁপির ব্যাংক ডাকাতির জন্য ইনকা তার লোকজন ঠিক করে। আর বলতে লাগলো আজকে রাতের মধ্যে লোকজন নিয়ে ঝাঁপির ব্যাংকটা ডাকাতি করতে হবে। এদিকে ঝাঁপির ব্যাংকটা ডাকাতি করতে আসলে তখনই ঝাঁপি ইনকাকে এবার হাতে নাতে ধরে গণধোলা দিয়ে পুলিশের হাতে